পরিবারের গুরুত্ব যে কতটা গুরুত্বপূর্ণ সেটা যে একবার বোঝে সে জীবনে অবশ্যই জয়ী হয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। রবীন দাস ছোটবেলা থেকে গ্রামে মানুষ হয়েছে। গ্রামেই তার আদি বাড়ি। গ্রামের স্কুলেই পড়াশোনা করে সে ছোট থেকে বড় হয়ে উঠেছে। সেখানেই বিয়ে করেছে, কিন্তু কর্মসূত্রে তাকে শহরে গিয়ে থাকতে হয়। পড়াশোনা জানা মোটামুটি শিক্ষিত একটা ছেলে গ্রামে মন মতো কোনো কাজ খুঁজে না পাওয়ায় শহরে গিয়ে তাকে মন মতো কাজ করতে হয়। রবীন দাসের স্ত্রী গ্রামের বাড়িতেই নিজের শ্বশুর শাশুড়ির সাথে এবং পরিবারের অন্যান্যদের সাথে থাকে। রবীন শহরে গিয়ে কাজ করে 2 মাস কি 3 মাস পর পর একবার করে বাড়িতে আসে। কিছুদিন থেকে আবারও কাজে শহরে চলে যায়। রবীন যখন নতুন বিয়ে করলো তখন মাসখানেক মতো সে গ্রামেই ছিল। বিয়ে কাটিয়ে মাসখানেক পর সে শহরে ফিরে যায়। সেইবার রবীনের বাড়ি আসতে বেশ দেরি হচ্ছিল। 2 মাস 3 মাস পেরিয়ে গিয়ে 6টা মাস হয়ে গিয়েছিল, তবুও রবীন বাড়ি ফিরছিল না। গল্পে আগে যাওয়ার আগে গত সপ্তাহে যারা যারা কমেন্ট করেছিলেন তারা হলেন অনিতা বিশ্বাস, মানসী দাস, বাবর আলী, স্বপন সাধুকা, মহসিন হাসান মুন, অনামিকা বর্মন, তারি কুমার, পুলক দাস, কাবেরী ভট্টাচার্য, উৎপল অধিকারী, সায়ন কর্মকার, শম্পা কর্মকার, হিমান আর্টিস্ট, অর্ক দাস এবং দিল্লি থেকে ছায়া চ্যাটার্জি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন। রবিবার গল্পে আপনার নাম উল্লেখ থাকবে। টানা 6 মাস পর রবীন বাড়ি ফিরে এলো। আসলে শহরে কাজের প্রচণ্ড পরিমাণে চাপ থাকার দরুন সে ছুটি পাচ্ছিল না। তার উপরে বিয়ের জন্য সে 1 মাস মতো ছুটি নিয়েছিল। সেটাও পূরণ করার তার একটা আলাদা চাপ ছিল। সব মিলিয়ে সেই জন্যই বাড়ি ফিরে আসতে তার এত দেরি হয়েছে। গ্রামের সকলেই কম বেশি রবীনকে ভীষণ ভালোবাসতেন। রবীন ছেলে হিসেবে খুবই ভালো একটা ছেলে ছিল। সকলের সাথে হেসে খেলে কথা বলা এবং সবথেকে বড় ব্যাপার, সে সকলের সাথে খুব ভালো মতো মিশে যেতে পারত। কাজেই 6 মাস পর যখন রবীন শহর থেকে কাজ সেরে বাড়ি ফিরল, তখন গ্রামের সবাই যেন রবীনের অপেক্ষাতেই পথ চেয়ে বসেছিলেন। সে গ্রামে আসতেই সকলে মিলে তাকে ঘিরে ধরল যে তার এত দেরি হলো কেন। রবীন গ্রামে ঢুকে সকলকে এক এক করে উত্তর দিতে দিতে বাড়ি ফিরল। সকলকে সে জানালো যে কাজের প্রচণ্ড চাপ রয়েছে, আর তাছাড়া বিয়ের জন্য তাকে বেশ কিছুদিন ছুটি নিতে হয়েছিল। ফলে তার চাপটা সেই কারণেই আরও বেশি হয়ে গিয়েছিল। এই জন্যই তার বাড়ি ফিরে আসতে এতটা দেরি হয়ে গেছে। যাই হোক, সবার সাথে কথাবার্তা বলতে বলতে রবীন যখন বাড়িতে ফিরল তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হবে। বাড়িতে ফেরার পর এত মাস পরে ছেলেকে দেখেই রবীনের মা নিজেকে ঠিক রাখতে পারলেন না। তিনি ছেলেকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে ফেললেন। ঘরের এক কোণায় সেই মুহূর্তে দাঁড়িয়েছিল রবীনের সদ্য বিবাহিতা স্ত্রী শুক্লা। মাথায় বড় একটা ঘোমটা টেনে রবীনের স্ত্রী ঠায় দরজার এক কোণায় দাঁড়িয়ে রইল। সামনে শ্বশুর শাশুড়ি থাকায় সে ইচ্ছে হলেও দৌড়ে গিয়ে বেরিয়ে আসতে পারল না। রবীন এসেই আগে বাড়ির সকল বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করল। তারপর নিজের কাছে থাকা একটা বড় ব্যাগ থেকে একটা বড় মিষ্টির প্যাকেট বার করে নিজের মায়ের হাতে দিয়ে বলল, মা, তোমার পছন্দের সেই মিষ্টিটা আমি নিয়ে এসেছি শহর থেকে তোমার জন্য। খেয়ে দেখো তো কিরকম লাগে। এই কথা শুনে রবীনের মা নিজের চোখের জল মুছতে মুছতে ছেলের হাত থেকে মিষ্টির প্যাকেটটা নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বললেন, এই এত বড় মিষ্টির প্যাকেটে তো মনে হয় অনেক মিষ্টি রয়েছে। এই কথার উত্তরে রবীন বলল, হ্যাঁ মা, তা তো রয়েছেই। এতদিন পর ফিরেছি, একটু বেশি করে মিষ্টি না নিয়ে আসলে হয়? তখন রবীনের মা রবীনকে জিজ্ঞাসা করে বললেন, তা অনেক খরচা হয়েছে তো মনে হয়, কত নিয়েছে মিষ্টিগুলো? রবীন তখন তার মাকে বলল, ওই সব মিলিয়ে 350 টাকা মতো। এই কথা শুনে রবীনের মা নিজের মাথায় হাত দিয়ে অবাক হয়ে গিয়ে বললেন, তুই এতগুলো টাকা বেকার খরচা করে আমার জন্য 350 টাকার মিষ্টি নিয়ে এসেছিস?
সারা দিন রাত এখন তুই খাটাখাটনি করছিস, নিজের শরীরের যত্ন নিতে পারিস তো? শরীরটার কি অবস্থা বানিয়েছিস দেখ তো। খাটতে খাটতে পুরো শরীরখানা অর্ধেক করে দিয়েছিস। এই 350 টাকা দিয়ে নিজের জন্য ফলমূল পুষ্টিকর খাবার কিনে নিয়ে খেতে পারতিস তো। কে বলেছিল এত বেশি পয়সা খরচা করে মিষ্টি আনার জন্য? এই সকল কথাবার্তা এক নিঃশ্বাসে গড় গড় করে রবিনের মা রবিনকে বকাবকি করতে শুরু করলেন। রবিন নিজের মাকে জড়িয়ে ধরে আবারও বলল, মা, আমি ওখানে 14 ঘন্টা কাজ করি, একটু তো খাটনি হবেই বলো। আর তাছাড়া আমার শরীর যদি রোগা না হয় তাহলে কি আর খাটনি খাটতে পারবো? তখন রবিনের মা আবারও বলে উঠলেন, সেটা ঠিক আছে, কিন্তু এই 350 টাকা দিয়ে নিজের জন্য কিছু পুষ্টিকর খাবার কিনে আনতে পারতিস, তাহলে আরও বেশি খুশি হতাম। রবিন তখন আদো আদো স্বরে আবার নিজের মাকে বলল, মা, এতদিন পরে এসেছি, এখন তো একটু আদর করো, আর বকাবকি করো না। রবিনের মা রবিনকে আদর করে কাছে টেনে নিলেন। তারপর সকলে মিলে ভাগ করে সেই মিষ্টি খাওয়া হলো এবং আশেপাশের পাড়া প্রতিবেশীদেরও সেই মিষ্টি ভাগ করে দেওয়া হলো। তারপর রবিন এক এক করে সকলের সাথে দেখা করল এবং সকলের সাথে কথাবার্তা বলল। নিজের স্ত্রীর জন্য রবিন একটা উপহার এনেছিল, কিন্তু বাড়ির সকল বড় সদস্যরা থাকার দরুন সে সকলের সামনে সেটা তার স্ত্রীকে দিয়ে উঠতে পারেনি। ফলে রাতে খাওয়া দাওয়া শেষে যখন সবাই সবার ঘরে চলে যায়, তখন রবিন নিজের স্ত্রীকে নিজের কাছে থাকা ব্যাগ থেকে বার করে একটি কাগজে মোড়া কিছু একটি দেয়। রবিনের স্ত্রী খুবই লাজুকভাবে রবিনকে জিজ্ঞাসা করে যে এতে কী রয়েছে। রবিন তখন তার স্ত্রীকে বলে, আমি জানি যে তুমি চকলেট খেতে খুব ভালোবাসো, সেই কারণেই শহর থেকে এই সুস্বাদু চকলেটটা তোমার জন্য নিয়ে এসেছি। এটা নতুন এক ধরনের চকলেট, খেয়ে দেখো, তোমার খুব ভালো লাগবে। শহরের বেশ দামি চকলেট এটা। এই কথাটা শুনে এবং রবিনের প্রতি স্ত্রীর ভালোবাসা দেখে তার স্ত্রী ভীষণ খুশি হয়েছিল ঠিকই, কিন্তু বেশ দামি চকলেট শুনে তার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তখন তার স্ত্রী রবিনকে জিজ্ঞাসা করে বলল, কত দাম চকলেটটার? রবিন তখন বলল, 500 টাকা। রবিনের স্ত্রী তখন ভীষণই অবাক দৃষ্টিতে রবিনের দিকে তাকিয়ে রবিনকে বলল, তুমি 500 টাকা দিয়ে আমার জন্য চকলেট নিয়ে চলে আসলে? মায়ের জন্য 350 টাকা দিয়ে মিষ্টি এনেছিলে বলে মা তোমাকে কত বকাবকি করলেন, তোমার নিজের খেয়াল নিতে বললেন, আর এটা বারবার করে আশ্বস্ত করলেন যে তুমি সুস্থ থাকলে, সবল থাকলেই উনি ভালো থাকবেন, ওনার আর কিচ্ছু লাগবে না। আর সেখানে কিনা তুমি শুধুমাত্র আমার জন্য 500 টাকা দিয়ে এই চকলেটটা কিনে নিয়ে চলে আসলে। রবিন বলল, ঠিক আছে, তুমি এই চকলেটটা খেতে ভালোবাসো বলেই এনেছে। তখন রবিনের স্ত্রী রবিনকে বলল, তা এটা তুমি বাইরে সকলের সামনেই দিতে পারতে, সবাই মিলে ভাগ করে খেতাম না হয়? রবিন তখন বলল, এতে মাত্র 4 পিস রয়েছে, এটা বিদেশের এক ধরনের চকলেট, খুবই সুস্বাদু, আর 4 পিস রয়েছে বলেই বাইরে তোমাকে দিলাম না, খেয়ে দেখো একটা কেমন লাগে। রবিনের স্ত্রী তখন রবিনকে বলল, কি আছে, 4 পিস রয়েছে তো, সেই 4 টুকরো থেকেই না হয় সকলে মিলে একটু একটু করে ভাগ করে খেয়ে নেওয়া যাবে। তুমি বরং এটা এখন রাখো, সকালে সবাই মিলে ভাগ করে এটা খাবো, তখন দেখবে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। রবিন আরও কিছু বোঝাতে গেল নিজের স্ত্রীকে। তখন রবিনের স্ত্রী রবিনকে বলল, আচ্ছা, আমাদের যখন সন্তান হবে তারাও যদি আমাদের সাথে এইরকম করে তখন তোমার কেমন লাগবে বলো? তোমার মা বাবা তোমাকে সর্বসুখ দিয়ে বড় করে তুলেছেন, তোমাকে পড়াশোনা শিখিয়েছেন, তোমাকে যোগ্য বানিয়ে তুলেছেন। এই সব কিছুর জন্যই এই যে আজকে তুমি বাইরে গিয়ে কাজ করছো, রোজগার করছো এবং আমাদের সকলের জন্য জিনিস নিয়ে আসছো, এটা তো শুধুমাত্র ওনাদের জন্যই বলো। কাজেই আমার মনে হয় ওনাদের এগুলো দিয়ে খাওয়াটাই বেশি সুখের হবে। রবিন এই নিয়ে কয়েকবার জোর করা সত্ত্বেও সে যখন দেখল তার স্ত্রী সবাইকে না দিয়ে ভাগ না করে খেতে কিছুতেই ইচ্ছুক নয়, তখন রবিন আর জোর করল না তার স্ত্রীকে, বরং সে তার স্ত্রীর বোধ বুদ্ধি, শিক্ষা, জ্ঞান, আচার আচরণ, ব্যবহার দেখে খুবই আনন্দিত হলো এবং নিজের স্ত্রীর প্রতি গর্বিত হলো। রবিন এটাও ভাবল যে সে একটি সঠিক মেয়েকেই বিয়ে করেছে। বন্ধুরা, পরিবারের গুরুত্ব বুঝতে
আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, জীবনে বাকি আর সব কিছুকে একদিকে রাখতে হয়, কিন্তু নিজের পরিবারকে সবসময় নিজের কাছে গুরুত্বপূর্ণ করে তুলতে হয়। দ্বিতীয়ত, আমরা বড় হই আমাদের পিতা মাতার দয়ায়, কাজেই বড় হয়ে যাওয়ার পর সেই বৃদ্ধ পিতা মাতাকেও আমাদের সন্তান রূপে দেখাটা এবং সেই অনুযায়ী তাদেরকে লালন পালন করাটা আমাদের নৈতিক কর্তব্য। তৃতীয়ত, পরিবারের মধ্যে সবাই শুধুমাত্র মিলেমিশে একসাথে বসবাস করাটাই একটা পরিবার বলে বিবেচিত হয় না। পরিবারের মধ্যে থেকে একে অপরের সুবিধা অসুবিধাকে ভাগ করে নেওয়াটা এবং যথাযথভাবে দায়িত্ব কর্তব্য পালন করাটাকেই একটা যথার্থ পরিবার বলে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।